প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজী এগ্রো টিভির নিয়মিত অনুষ্ঠান আমি কিছু বলতে চাই। সাথে আছি আমি ইসমত জাকিয়া এবং বরাবরের মতো আমার সাথে আছেন একজন বিশেষ গেস্ট। চলুন তার সাথে পরিচিত হয়ে নেই। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। একটু তোমার নামটা বলো। আমি মোহাম্মদ শামসুল হক বাবু, লেখালেখির সাথে জড়িত দীর্ঘদিন ধরে। আমার সাহিত্য বিষয়ক সংগঠন আছে, ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশন, ওটার ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং বাংলাদেশ লেখক প্রকাশক সম্পাদক ঐক্য জোট, এইটার আমি প্রতিষ্ঠাতা সভাপতি। ওকে, এখন তোমার ব্যস্ততা কি নিয়ে? আমার ব্যস্ততা মূলত লেখালেখি আমার নিয়েই সময় কাটে। লেখালেখির সাথে আমি নিজেকে যুক্ত করেছি দীর্ঘদিন ধরে, সেই 90 দশকের আগের থেকেই টুকটাক লেখালেখি করি, এভাবেই পথ চলা। এখন এই লেখালেখি এবং সাহিত্য অঙ্গন নিয়েই আমার দিন যাপন, এটা নিয়েই আমি আছি। তুমি তো অনেক দিন থেকে লেখালেখি করছো, তো শুরুটা হলো কবে থেকে? আমার এটা শুরু সেই ছোটোবেলা থেকেই। তো 80-র দশকের শেষের দিকে আমার লেখালেখির শুরু। এরপরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বর্তমান পর্যন্ত এই লেখালেখির জগতে আছি এবং এসেছি। যতদূর আমি জানি যে লেখালেখিকে মানে একজন কবি বা একজন লেখক হিসেবে এই জিনিসটাকে পেশা হিসেবে নেওয়াটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। মানে তুমি এটাকে কিভাবে দেখো? আসলে বর্তমানের বিশ্বের প্রেক্ষাপট, অর্থনৈতিক মেরুকরণ এবং সামাজিকতা, পারিবারিক, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে এই লেখালেখির পেশাটা, জগৎটাকে পেশা হিসেবে নেওয়াটা খুবই জটিল একটি বিষয়, কঠিন বিষয়। অনেকে এটা পারে না। তবে যাদের রক্ত মাংসের সাথে এই লেখালেখি সম্পৃক্ত, মিলেমিশে একাকার হয়ে যায়, শুধুমাত্র তারাই পারে এইটাকে পেশা হিসেবে গ্রহণ করতে। এটা একটা চরম অধ্যবসায়, ভীষণ রকম লেগে থাকতে হয় এবং আমার মনে হয় যে 24 ঘন্টায় এটাতে থাকতে হয় এবং অনেক শ্রম দিতে হয়। আমরা জানি যে যারা লেখক হিসেবে বা কবি হিসেবে প্রতিষ্ঠিত বা এটাকে পেশা হিসেবে নিয়েছে, তারা কিন্তু হাতে গোনা মাত্র কয়েকজন। কেননা হচ্ছে একটা সংসার চালাতে গেলে অর্থেরও প্রয়োজন পড়ে, কিন্তু শুধু বই লিখে এই যে অর্থটা, সংসার চালানোটা, এটা সম্ভব হয় না। এটা তোমার ক্ষেত্রে কি হয়েছে? এরকম কোনো বিড়ম্বনায় পড়েছো কখনো? আসলে বর্তমানে প্রেক্ষাপটে লেখালেখি করে সংসার চালানো খুবই কষ্টসাধ্য একটা বিষয়, এটা বলতে হবে, মানতে হবে। লেখালেখি করে যেই বা এটাকে জীবিকা অর্জনের মূল পেশা হিসেবে গণ্য করাটা আমার মনে হয় না যে তার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবনে সফলতা বয়ে আনবে। তবে হ্যাঁ, এটাকে যারা পেশা হিসেবে গণ্য করেছে, যারা লেখালেখি করে, এটাকে ভালোবাসে, লালন পালন ধারণ করে হৃদয়ে, মননে, তাদের প্রেক্ষাপটটা আলাদা। তারা তখন এই অর্থনৈতিক বিষয়টাকে তাদের কাছে গৌণ মনে হয়। তখন তারা অর্থনীতির যে এই টাকার যে উপরে এই যে ব্যারিকেডটা, এটাকে ভেঙে চুরে তার যে সাহিত্যের যে সত্তাটা আছে, সেটাকে ফুটিয়ে তোলার জন্যেই সে আপ্রাণ চেষ্টা করে। তখন তার কাছে টাকাটা গৌণ মনে হয়। লেখালেখির জগৎটাকেই সবচেয়ে বড় অ্যাসেট বলে মনে হয়। আমি সেটাই নিয়েই আছি। খুব ভালো কথা বলেছ। আমরা শুনছি মোহাম্মদ শামসুল হক বাবুর কথা। সে লেখালেখিকে একেবারেই
মনে প্রাণে ধারণ করে এবং এটাকে পেশা হিসেবে নিয়েছে। তোমার ছোটবেলাটা সম্পর্কে জানতে চাই যে তোমার শৈশবটা কেমন কেটেছে এবং কোথায় কেটেছে? আমার জন্ম পুরান ঢাকা, লালবাগ আমলিগোলা জগন্নাথ শাহ রোড। তো তখন পুরান ঢাকার মানুষ লেখালেখির জগতে তারা পিছিয়ে থাকে, কারণ আমাদের সেই ছোটবেলা কেটেছে ঘুড়ি উড়ানো, যেটাকে পুরান ঢাকার ভাষায় গুড্ডি ট্রেডিশন, উড়ানো। তাই না? হ্যাঁ, এইগুলো তো এইগুলো করেই আমাদের ডাঙ্গুলি, এগুলি করেই আমাদের সময় কেটে যায়। সেই থেকেই পুরান ঢাকার যে ঐতিহ্য, সেই পোড়ামাটির গন্ধ, ভাঙাচোরা বিল্ডিং এবং বর্ষার থই থই জলরাশি, এইগুলো আমাকে লেখার জন্যে একটি উপকরণ হিসেবে আমার জীবনে ধরা দেয়। আমি যখন রাতের জ্যোৎস্না বা তারার দিকে তাকাতাম, মনের ভিতর একটা আবেগ অনুভূতি কাজ করত। এইভাবে আস্তে আস্তে এইগুলো যখন বিভিন্ন প্রকৃতি, রূপরস, নদীনালা, খালবিল, মাটি ও মানুষ, এগুলোর সমন্বয়ে যখন সংমিশ্রণে যখন আমি নিজেকে ব্যস্ত করি, আমার ছোটোবেলা, আমার কৈশোর, আমার শৈশব যখন কাটে এই প্রকৃতির সান্নিধ্যে, তখন থেকে আমার ভিতরে একটি অনুভূতি জাগ্রত হয় যে আমি যদি কবি হতে পারতাম, আমি যদি লেখক হতে পারতাম। আচ্ছা আচ্ছা। সেই থেকে আস্তে আস্তে চেষ্টা সাধনার ফলশ্রুতিতে আজকের এই বর্তমানে আমি আমার নিজেকে এ পর্যন্ত আনতে পেরেছি বলে আমার বিশ্বাস। তোমার পড়াশোনাটা কোথায় হয়? পড়াশোনা আসলে আমার বেশি দূর হয়নি, কারণ আমাদের দারিদ্রতা, আমাদের কৃষক পরিবারের সন্তান আমি, দারিদ্র্য সীমার নিচে আমাদের বসবাস, যার কারণে পড়াশোনার দিকে তেমন একটা আগ্রহ ছিল না। আমি আগেই বলেছি যে পুরান ঢাকার মানুষ সেভাবে তেমন একটা পড়াশোনার প্রতি তারা তেমন একটা নিজেকে জড়িত করে না। তারপরেও অনেকে, পড়াশোনা তো আসলে বিকল্প নেই। আমার মোটামুটি পড়াশোনার সর্বশেষ কেটেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিপিএটিসি। ওখান থেকে 93-তে এসএসসি যেটাকে বলে ম্যাট্রিক পাস, সেটা করে পরবর্তীতে ঢাকায় চলে আসি। আচ্ছা আচ্ছা। তুমি বলেছো যে তোমার ছোটবেলাটা কেটেছে পুরাতন ঢাকায়, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে ঐতিহ্য রয়েছে, সেগুলো নিয়ে তোমার ছোটবেলাটা কেটেছে এবং সেই ঐতিহ্যগুলো তোমরা এখনও পুরাতন মানুষ যারা ওখানে থাকে তারা কিন্তু এগুলো এই বিষয়গুলো তারা ধারণ করে এখনও এবং এগুলো তারা পালন করে প্রতি বছরই। তারপরে বলবো যে পুরাতন ঢাকায় ঐতিহ্যবাহী কিছু খাবার রয়েছে। আরেকটা কথা না বললেই নয়, পুরাতন ঢাকা মানে কিন্তু সব ব্যবসায়ী। হ্যাঁ, তুমি কি কোনো মানে তোমার পূর্বপুরুষ কি ব্যবসায়ী ছিল? না, আমাদের পূর্বপুরুষ ব্যবসায়ী ছিল না। তবে আমাদের আমি যতটুকু দেখেছি আমার বাবা বা দাদার থেকে, তারা কৃষি সেক্টর নিয়ে কাজ করেছে। আচ্ছা আচ্ছা। কৃষক পরিবারের বা কৃষক সমাজের শ্রেণীভুক্ত বলে আমি মনে করি আমরা। আচ্ছা আচ্ছা। তোমার পরিবারে কে কে আছেন? বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগেই, অনেক বছর হয়ে গেছে। মা বেঁচে আছেন, বার্ধক্যে উপনীত। আর আমার 5 বোন 3 ভাই। টোটাল আমি ভাই বোনের ভিতরে আমি দ্বিতীয়। আচ্ছা। সবাই বিবাহিত। তোমার ছেলে মেয়ে? না, আমি এখনো ব্যাচেলর। এখনো সেইটা হয়নি। ব্যাচেলর, ওকে। মানে কবি ব্যাচেলর, মানে কবিতা লিখতে লিখতে সে আর মানে বিয়ে করার সময় পায়নি। কিন্তু একটা কথা বলি, কবিরা কিন্তু বারবার প্রেমে পড়ে। তোমার লাইফে এরকম ঘটনা কি বারবার ঘটেছে? প্রেম বিষয়টা আসলে আমি
এইটার প্রেমের দৃষ্টিভঙ্গিটা আমার কাছে অন্যরকম। মানুষ প্রেমে পড়ে, বারবার পড়ে, বহুবার পড়ে। আমিও প্রেমে পড়েছি। তবে সেই বারবার বহুবার বলতে আমার যে প্রেমটা সেটা হলো প্রকৃতির সাথে সখ্যতা প্রেম, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা। আমার মাটির সাথে সম্পর্ক, কৃষকের সাথে সম্পর্ক, নদীর সাথে সম্পর্ক, পশু পাখির সাথে সম্পর্ক, আমার লেখালেখির সাথে সম্পর্ক। আমার প্রেমটা এই জগতে। এইখানে আমি বারবার বহুবার আমি প্রেমে পড়েছি। লেখার আচ্ছা। উপকরণ খোঁজার জন্য আমি প্রেমে পড়েছি। আমি সেই পাহাড়ি অঞ্চল ভ্রমণ করেছি। আমাকে ডাকে সাগর, মহাসাগর ডাকে, আমাকে নদীনালা ডাকে। আমি সেই ডাকে সাড়া দেই, প্রেমের সান্নিধ্যে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। আরেকটি বিষয় যেটা, প্রেম বলতে আমরা যেটা বুঝি বর্তমানে সাধারণভাবে, যে একজন ছেলে একটা মেয়ের সান্নিধ্যে যাবে, একটা মেয়েকে ভালোবাসবে, একটা মেয়ে বিপরীত লিঙ্গের একজনকে ভালোবাসবে, কথা বলবে, প্রেম করবে। বটবৃক্ষের নিচে হতে পারে, পার্কে হতে পারে, চিঠি দিয়ে হতে পারে, বা বর্তমানে মিডিয়া জগতে সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে হতে পারে। এটা একটা প্রেম। এই যে নারী ঘটিত বা পুরুষ ঘটিত আমাদের জৈবিক তাড়নার মাধ্যমে যে প্রেমটা হয়, এইটা আসলে আমার একাধিক হয়নি, বারবার হয়নি, বহুবার হয়নি। আমার একটি মাত্র প্রেম হয়েছিল সেই ছোট্টবেলায়। সেই প্রেমটাকেই আমি হৃদয়ে ধারণ করে আছি এখনো। আশা করি এটা আজীবন থাকবে। একটি আচ্ছা, যেহেতু বললা তোমার ছোটবেলায় একটা প্রেম ছিল, তো সেটা তুমি এখনো ধারণ করে আছো। তো তোমার এটা মানে বাস্তবায়িত কেন হয়নি? আসলে এটা একটা গড গিফটেড বিষয়। আমার ভালো লাগবে, একজনকে ভালো লাগবে বা কাউকে ভালো লাগতে পারে, এটি স্বাভাবিক। সেই ভালো লাগাটা যখন ছোটবেলা থেকে শুরু হয় এবং সেই ভালো লাগাটা যখন আস্তে আস্তে হৃদয়ে একটি ইটের পর আরেকটি ইট দিয়ে মজবুত গাঁথনির মতো, ইস্পাত কঠিন সেই পর্বতের মতো যখন হয়ে যায়, তখন সেই প্রেমটা কালজয়ী হয়ে যায়, অমর হয়ে যায়। তখন এটা ভোলা যায় না। সেই প্রেমটাকে তখন ভালো লাগে। যদি সফলতা বা ব্যর্থতাও যদি আসে জীবনে, তখনও সেই প্রেমটা উজ্জীবিত করে একজন কবিকে বিশেষ করে। আমার চিন্তা চেতনা ছিল জীবনে প্রেম আসবে একবার, আমি প্রেম করব একবার, আমি কথা দেব একজনকে একবার। তো একই বিষয়ে একাধিক প্রেমে পড়ব, একাধিক জনকে আমি কথা দেব, সেটা মূলত প্রেমের ধর্ম হতে পারে না। তো আমি একটা জীবনে প্রেম করেছি, সেটাকে ধরে রেখেছি। তবে তুমি যেটা বললা যে কেন এটা আমার জীবনে বাস্তবায়ন হয়নি, সেটা আমারও কিছু গাফলতি আছে, ব্যর্থতা আছে। আর যার সাথে আমি প্রেম করেছি তার গাফলতি বা ব্যর্থতা নেই, কারণ সে তখন ছোট ছিল। আচ্ছা আচ্ছা। আমি যতটুকু বুঝি সে ততটুকু বুঝে না। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তো আমাদের কার সাথে মিলন হবে, বিয়ে হবে, কে কি করবে না করবে, সেটা লিপিবদ্ধ থাকে আগেই। আচ্ছা, মানে তুমি যে জিনিসটা বিশ্বাস করো সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। তবে চেষ্টা করতে হয় নিজেকে। আমি চেষ্টা করেছি, চেষ্টা করে যখন দেখলাম যে আমি এখনো নিজেকে পরিপূর্ণভাবে বিয়ের উপযুক্ত মনে করি না, কারণ বিয়ে করলে একজনকে চালাতে হবে, সংসার হবে, তো ওকে সুখে শান্তিতে রাখতে হবে, কারণ ওকে যেহেতু আমি ভালো জানি, ভালোবাসি, তো ওর সুখ দুঃখ, হাসি কান্না, বেদনা যখন আমার জীবনের সাথে মিশে যাবে, তাকে সেভাবে রাখাটা আমার নৈতিক দায়িত্ব। সেই নৈতিকতার আলোকে আমি যদি পারফেক্ট ওয়েতে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আরেকজনকে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আমি হয়তোবা নিজে কষ্ট পাই, ও সুখে থাক। এই থিঙ্কিং থেকে হয়তোবা আমার সেই
পরিণয় প্রণয়টা বাস্তবায়নের দিকে যায়নি। আচ্ছা, তবে আচ্ছা। হৃদয়ের ভিতরে সে বসবাস করবে আজীবন। আচ্ছা, ঠিক আছে। তোমার সেই ভালোবাসার মানুষ সুখে থাকুক, ভালো থাকুক, আমাদের অনেক কামনা থাকলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গাজীপুর টিভির নিয়মিত অনুষ্ঠান আমি কিছু বলতে চাই। আজকের অতিথি শামসুল হক বাবু। সে বাবু নামে পরিচিত এবং হচ্ছে একজন ব্যাচেলর কবি। তো আমরা এতক্ষণ তার ছোটবেলার গল্প শুনলাম, কবি হওয়ার গল্প শুনলাম। তো আমরা এখন বাবুর কাছ থেকে শুনবো তার লেখালেখি নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে। বাবু, তোমার লেখালেখি নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আমার আমার এই ইচ্ছা আছে যে সাহিত্যটা আসলে একটা বিশাল সমুদ্রের মতো। হুম, হুম, বিভিন্ন শাখা প্রশাখা এটার সাথে যুক্ত। শুধু কবিতা দিয়েই সাহিত্য চর্চা হয় না, হুম, হুম, এর সাথে গল্প, উপন্যাস, ছড়া, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, অনেক হুম, কিছু এটার সাথে, সনেট, অনেক কিছু জড়িত। হুম, হুম, এবং গীতি কবিতা, অনেক কিছু এটার সাথে আছে। আমি সাহিত্যের সবগুলো শাখাই চেষ্টা করি লেখালেখি করার জন্যে, এবং আমার মূলত উদ্দেশ্য হলো বাংলা সাহিত্যটাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। আচ্ছা, বর্তমানে যে বিশ্ব সাহিত্যের আমরা পূর্ণভূমি বলতে অনেকেই একটি কথা প্রচলিত আছে লোকমুখে, যে ফ্রান্সের অলিগলি যদি কোনো সাহিত্যিক যদি ঘোরাঘুরি না করে, হুম, হুম, যার পদচারণা সেখানে হয়নি, সে হুম, কবি সাহিত্যিক হতে পারেনি। আচ্ছা, তো তাহলে সেই যুগে গ্রিসে, ইউরোপে, সেই এবং মধ্যপ্রাচ্যে, পারস্য সাম্রাজ্যে, এবং পরবর্তীতে আমাদের যে এই সংস্কৃত ভাষা হয়ে এই ইন্দো আর্য বাংলা হয়ে যে হুম, আমাদের এই যে সাহিত্য চর্চাটা আজকে আধুনিকায়নের যুগে যে এত দূর এসেছে, আমি চাচ্ছি যে বিশ্বের দরবারে বাংলা সাহিত্য এবং অন্যান্য যে সাহিত্যগুলো আছে এর সাথে হুম, হুম, কম্পেয়ার করে এই বিশ্ব সাহিত্যকে আরও সমৃদ্ধ করা। আচ্ছা, আচ্ছা, এর জন্যে কি করতে হবে? এর জন্যে করতে হবে যে বিশ্বের যারা কবি সাহিত্যিক আছে, লেখক আছে, গুণীজন আছেন, যারা সাহিত্য প্রেমী আছেন, হুম, তাদের সাথে বসতে হবে, তাদের কথা শুনতে হবে, জানতে হবে তারা কিভাবে কোন স্টাইলে লেখালেখি করে, তাদের কালচার সম্পর্কে আমাকে জানতে হবে, আমার কালচারকে তাদেরকে জানাতে হবে, উপস্থাপন করতে হবে। সেই আলোকে যদি আমরা চলতে পারি তাহলে আশা করি বাংলা সাহিত্য এবং বিশ্ব দরবারে যে বিশ্ব সাহিত্য আছে এটার সংমিশ্রণে সুন্দর একটি সমাজ গঠন হবে, সাহিত্যের সমাজ, হুম, এবং সেই সাহিত্যটা এগিয়ে যাবে। সেই আলোকেই মূলত আমার কাজ করা। তারই জন্যে 26শে জুলাই শুক্রবার আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুম, হুম, আরসি মজুমদার আর্টস অডিটোরিয়াম, যেটা মধুর ক্যান্টিন সংলগ্ন, হুম, সেখানে আমার একটি অনুষ্ঠান হবে। সেটা ইন্টারন্যাশনাল রাইটার্স কনফারেন্স আচ্ছা, আচ্ছা, 2024। এখানে দেশ বিদেশের অনেক কবি সাহিত্যিক, জ্ঞানী গুণী যারা আছেন তারা আসবেন, তাদের সাথে একটি মতবিনিময় হবে, গুণীজন সম্মাননার অনুষ্ঠান থাকবে, বাংলাদেশের যারা প্রতিষ্ঠিত লেখক তারা থাকবেন, ভারতবর্ষের থেকে অনেক কবি সাহিত্যিক আসবেন বলে আমাকে কথা দিয়েছেন, হুম, হুম, এবং অন্যান্য রাষ্ট্রের থেকেও কবি সাহিত্যিক আসবেন। তাদের সমন্বয়ে আমরা একটি সুন্দর একটি সাহিত্য বিষয়ক অনুষ্ঠান উপহার দেব, এবং যেই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে কবিতা কাকে বলে। আমার একটা কর্মশালা থাকবে, সাহিত্য বিষয়ক কর্মশালা। আচ্ছা, আচ্ছা, এখানে কি থাকবে? সাহিত্য বিষয়ক কর্মশালায় থাকবে যে কবিতা লেখার কলা কৌশল, হুম, সাহিত্য লেখার কলা কৌশল, এই বিষয়ে একটি ব্রিফ সামারি উপস্থাপন করা হবে। আচ্ছা, তো এইটা মূলত একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, একটা পার্ট, একটা পর্ব আমার এখানে থাকবে। 5টি পর্বে বিভক্ত থাকবে, প্রতিটি পর্বে কোনো শিক্ষণীয় একটি বিষয় থাকবে।
যারা ফরেন গেস্ট তাদের নিয়ে একটি পর্ব থাকবে আলাদা, যারা নেপাল বা ওই ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র থেকে আসবে তাদের নিয়ে একটি পর্ব থাকবে। তো এইভাবে বিভিন্ন সাহিত্য সংস্কৃতির উপরে মূলত আমার এই অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানটি দিনব্যাপী হবে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তা আশা করি এই অনুষ্ঠানে আগত অতিথি যারা আসবেন তারা উপভোগ করবেন এবং তাদের অভিজ্ঞতা, লেখকদের অভিজ্ঞতা আমরা শেয়ার করব, আমরা শুনবো, আমরা বুঝবো, আমরা জানবো। যার কারণে আমি মনে করি এই অনুষ্ঠানটি একটি বাংলা সাহিত্যের জন্য এবং বিশ্ব সাহিত্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আচ্ছা, যেহেতু একটা বড় একটা উদ্যোগ তুমি নিয়েছো, এটা সত্যি প্রশংসার দাবিদার। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, এখনকার যুগে যেহেতু আমরা সবসময় হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি, তো আমরা আগে ছোটোবেলা করতাম কি, একটা বই বের হলেই, কোনো রাইটারের বই যখনই বের হতো সেটা কিন্তু আমরা দ্রুত কিনে, যে কোনো একজন কিনলেই সেটা আমরা দ্রুত পড়ার চেষ্টা করতাম এবং সেটা লুকিয়ে আমরা পড়তাম। আমাদের বাধা ছিল বা পরিবারে যে আগে তোমরা পড়াশোনাটা করো, কিন্তু তারপরেও কিন্তু আমরা লুকিয়ে পড়তাম। আমরা যতক্ষণ না আমরা পড়তে না পারতাম ততক্ষণ আমরা শান্তি পেতাম না। এই যে আমাদের মধ্যেই কিন্তু একটা প্রতিযোগিতা চলতো যে তুই পড়েছিস কি না, মানে আমাদের মধ্যে প্রতিযোগিতা চলতো যে আমি সবার আগে বইটা শেষ করব। তো এখন দেখা যাচ্ছে যে বই পড়ার প্রতি, মানে বই নিয়ে হাতে নিয়ে যে পড়ার প্রতি মানুষের আগ্রহটা কমে গিয়েছে। এই বিষয়ে কি কোনো কিছু থাকবে? আসলে হ্যাঁ, থাকবে। আমাদের বর্তমানে এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আসার পরে বইয়ের প্রতি যে একটা আগ্রহ ছিল, সেই 80-র দশকে 90-এর দশকে সেই আগ্রহটা দিন দিন কমে যাচ্ছে। মানুষ এখন বই পড়ে না, অনলাইনের মাধ্যমেই, গুগলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ওয়েতে তারা বই পড়ে ফেলে। একটা কবিতা একটা সার্চ দিল, নাম লেখে, ভালো লাগলো, পড়লো, বাস শেষ। তো যার কারণে তাদের বই প্রয়োজন মনে হয় না তাদের কাছে। এটা তোমার কাছে কতটা পজিটিভ বা নেগেটিভ মনে হয়? এটা আসলে একটি ভালো দিক। আমার একটি বই তার সঙ্গে যদি নাও থাকে, সে চাইলেই অনলাইনের মাধ্যমে, গুগলের মাধ্যমে সে পড়তে পারে, এটা একটা ভালো দিক। বাট আমি তো কোনো না কোনো একটা প্রকাশনী সংস্থার সাথে জড়িত। বইটা, আমার পাণ্ডুলিপিটা প্রকাশক সংগ্রহ করে সে বই আকারে এটা আকার আকৃতি দিয়ে এটাকে প্রচার করে, বই মেলায় উঠে বা রকমারি.com আছে, বিভিন্ন অ্যামাজন আছে, সেইখানে উঠায়। তো তারপরে সেই বইটা যদি সেল না হয়, সেই ক্ষেত্রে যেহেতু প্রকাশকরা একটা কমার্শিয়াল হয়ে থাকে, সে একটা ইনভেস্ট করে, সে ইনভেস্টটা যখন না উঠে তখন সে বিমুখ হয়ে যায়। তো এই ক্ষেত্রে তার মূলত দরকার যে যারা পাঠক সমাজ আছে তারা বই পড়ুক, যেহেতু সবকিছু ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, বই পড়ুক। মূলত প্রকাশকরা চায় বই পড়ুক। আমরা চাই আমার লেখাটা এনিহাউ যে কোনোভাবেই, যে কোনো বইতেই হোক না কেন, পড়ুক, পাঠক পড়ুক, সেটা বই সংগ্রহ করে হোক বা অনলাইনে বা গুগলে সার্চ দিয়ে হোক। তো দৃষ্টিভঙ্গিটা এখানে একটু প্রকাশকের সাথে একজন লেখকের দৃষ্টিভঙ্গির একটু তফাৎ আছে। প্রকাশক যেমন শতভাগ চায় যে একটি বই সেল হয়ে যাক, আর লেখক কিন্তু শতভাগ সেটা চায় না। লেখক চাচ্ছে যে আমার লেখাটা সে যেভাবেই হোক পড়ে নেয়। যেহেতু আমরা একটা ডিজিটাল বাংলাদেশে বাস করছি, এখন স্মার্ট বাংলাদেশে বাস করছি, সো সব কিছুই তো এখন ডিজিটাল হয়ে গিয়েছে, স্মার্ট হয়ে গিয়েছে। তো লেখালেখিটাও ঠিক স্মার্ট হয়ে গিয়েছে বা ডিজিটাল হয়ে গিয়েছে। তো আমরা যারা লেখালেখি করি বা যে সকল লেখকরা লেখালেখি করে বা কবিরা, তো তাদের কথা হচ্ছে যে আমার লেখাটা যেভাবেই হোক, যে মাধ্যমেই হোক, হচ্ছে সবার কাছে যাক, হাতের কাছে যাক। যেমন আমি যদি একটু এখানে বলতে চাই, আগে যখন চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি ছিল না,
তখন আমরা কবিরাজি চিকিৎসা, হাতুড়ি চিকিৎসা, বিভিন্ন চিকিৎসায় হ্যাঁ, আমরা হ্যাঁ। শরণাপন্ন হয়েছি। আমাদের বাপদাদারা হুম, তারা বলেছেন, সেটা আমরা ইতিহাসে জানি। যখন চিকিৎসা শাস্ত্রের উন্নতি হয়েছে, এখন আমরা অত্যাধুনিক চিকিৎসা গ্রহণ করি হুম, হুম, এবং দ্রুত সুস্থ হয়ে যাই, এবং এটার উপর আমরা দিনে দিনে ক্রমান্বয়ে ওই কবিরাজি চিকিৎসা থেকে ডাইভার্ট হয়ে আমরা উন্নত চিকিৎসায় আমরা নিজেকেই করি। হুম, এখন প্রয়োজনে আমি কিন্তু বাইরের রাষ্ট্রেও যাই। হ্যাঁ, হ্যাঁ, কেন? আমি একটা ভালো চিকিৎসা ভালো আমি চিকিৎসার জন্য। জন্যে যাই। ঠিক তেমনি বর্তমানে আধুনিক যুগে বিভিন্ন মিডিয়া বা উপকরণের সমন্বয়ে যে আজকে যে এই লেখার জগৎটা বহির্বিশ্বে ছড়িয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। কারণ এই যে আজকে আপনার মাধ্যমে যে আমি সাক্ষাৎকার দিচ্ছি, এটাও একটা সাহিত্যের একটি অংশ। এটা ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায়। তাহলে এই এই মিডিয়াকে, এই ওয়েকে তো আমি অস্বীকার করতে পারবো না। হুম, 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 এটার মাধ্যমেও তো আমার একটা প্রচার হচ্ছে। হুম, হুম, কিন্তু যদি পাশাপাশি যদি আমি বলবো, যারা পাঠক সমাজ আছে, ভক্তবৃন্দ আছেন, যারা বই পড়েন, বইপ্রেমী, তারা যদি শুধু অনলাইনের উপর, গুগলের উপর ডিপেন্ড না করে, তার সংগ্রহে, তার ব্যক্তিগত সংগ্রহশালায়, লাইব্রেরিতে, পাঠাগারে হুম, একটি যদি বই থাকে, তাহলে এটা ভালো একটি উদাহরণ হবে। কোনো অতিথি গেলে সেই বইটি নিয়ে হাতে নিয়ে পড়তে পারবে, লেখক সম্পর্কে জানতে পারবে, হ্যাঁ, লেখকের মূল উদ্দেশ্যটা কী ছিল সেটা জানতে পারবে, বুঝতে পারবে। লেখকের একটি ভূমিকা থাকে, প্রকাশকের ভূমিকা থাকে, বইয়ের ভিতরে বিভিন্ন উপকরণ থাকে, যদি গল্পের বই হয় বিভিন্ন গল্প থাকে, উপন্যাস হুম, হলে হুম, উপন্যাস থাকে, কবিতা হলে কবিতা থাকে। তা আমি মনে করি বইয়ের গুরুত্ব অবশ্যই আছে, তবে বর্তমান যুগের সাথে আমাদের তাল মিলিয়েও চলতে হবে। আর পাশাপাশি আমি মনে করি যে আমি পাঠকদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বই সংগ্রহ করুন, বই কিনুন, বই পড়ুন, বই ভালোবাসুন। কারণ বই আপনাকে যেই জ্ঞান দিবে, বইয়ের মাধ্যমে যে আপনার শিক্ষাটা গ্রহণ করবেন, সেটা অন্য কোনো ওয়েতে আপনি সেটা পারবেন না। হ্যাঁ, একটা ছোট একটা উক্তি আছে যে বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের 90s এর যদি কথা বলি, তখন কিন্তু গিফট বলতে আমরা কিন্তু অবশ্যই একটা বই থাকতই। হ্যাঁ, হ্যাঁ, বইটা কিন্তু মাস্ট আমরা হচ্ছে গিফট হিসেবে দিতাম তখন। আ তখন হচ্ছে আ উম আমাদের ভারতীয় উপমহাদেশে অনেক রাইটার অনেক পপুলার ছিলেন। বাংলাদেশে হুমায়ূন আহমেদ, তারপর হচ্ছে আরও অনেক রাইটার ছিলেন যারা অনেক পপুলার ছিলেন। যাদের হচ্ছে বই বের হওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা পড়া শুরু করতাম। হ্যাঁ, এবং একটা বই আবার আমরা কাড়াকাড়ি করে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তোমার বইটা আমি নিয়েছি, আমার বইটা তুমি নিয়েছো। এইভাবে আমরা বিভিন্নভাবে সেই বইটা পড়েছি। বইয়ের প্রতি খুব সুন্দর একটা আগ্রহ ছিল, একটা সোনালী অধ্যায় আমাদের পার করেছি। সেইটা যদি আবার ফিরিয়ে আনা যায়, আমি তাহলে আমি মনে করি সাহিত্যের জন্য একটি ভালো হবে। যেহেতু বই নিয়ে কথা হচ্ছে, সেই সময় যেহেতু আমরা হোস্টেল থেকে পড়াশোনা করতাম, আমাদের একটা নির্দিষ্ট আ অ্যামাউন্ট ধরে দেওয়া হতো। তো আমাদের কিন্তু পক্ষে সম্ভব ছিল না যে বই কিনে আমরা পড়ব। তো আমাদের ৫০ টা মেয়ের মধ্যে যদি একজন একটা বই কিনতো, তো ওই বইটা আমরা পড়া শেষ করতাম। আবার যখন আরেকজন কিনতো, তখন সে বইটা আমরা সবাই মিলে পড়তাম। তো হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু তখন ছিল। এবং আমরা খুব ছোট থেকেই যে বড়, বড় আ উপন্যাসগুলো শেষ করেছি, যেগুলো এখন হচ্ছে শেষ করার কথা চিন্তা করতেই পারি না। হুম। আসলে সত্যিকার সেই মধুর স্মৃতিগুলো, মধুর দিনগুলো এখনকার যুগে খুঁজে পাওয়া যায় না। আগে আমরা যেমন বইপ্রেমী ছিলাম, বই পড়েছি, যে বললা যে গিফট উপহার হিসেবে বই আমরা দিয়েছি, আমরা নিয়েছি, একটা বই ভাগ করে পড়েছি। সেই সেই সুন্দর স্মৃতিগুলো, সেই মধুর দিনগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের সেটাকে ফিরিয়ে আনা উচিত। তবে বাবু একটা বিষয় আ তুমি খেয়াল করেছো কিনা জানি না। আ আমি এটা খেয়াল করেছি। প্রতিটি বাসায় কম বেশি সবারই কিন্তু লাইব্রেরি রয়েছে, ছোট হ্যাঁ, করে হলেও।
আহ, বই রাখার লাইব্রেরি, হয়তো তারা পড়ছে না কিন্তু সংগ্রহে রাখছে। সঙ্গে রাখছি। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো এটা বিষয়। একটা ভালো দিক। তো এ যাবৎ তোমার কতগুলো বই বের হয়েছে? আমার এই যাবত আমার একক বইয়ের সংখ্যা প্রায় 40টি। হুম। আর অন্যান্য বই যেগুলো সংকলন বলে বা যৌথ বই যৌথ, বলে, হ্যাঁ। সেগুলো প্রায় 2.5 শতাধিক বই। আচ্ছা আচ্ছা। আমার দেশ বিদেশ থেকে আমার লেখা প্রকাশিত হয়েছে। হুম হুম। আর এমনি বিভিন্ন জার্নালে বা বিভিন্ন ম্যাগাজিনে, পত্রিকায়, বিভিন্ন জায়গায় মাধ্যমে টুকটাক তুমি লেখালেখি নিয়মিত প্রকাশ লেখালেখি হয়েছে। করছো, যেহেতু তোমার ধ্যান জ্ঞান বলতেও হচ্ছে একদম লেখালেখি, আর অন্য কোনো কিছুর সাথে তুমি সম্পৃক্ত না। এবং তুমি যেটা তুমি বললা যে হচ্ছে রাইটার্স অ্যাসোসিয়েশন নিয়ে তুমি কাজ করছো, এবং তোমার এই যে সাহিত্য নিয়ে, সাহিত্যের প্রতি তোমার এত প্রেম ভালোবাসা, এটা তুমি বহুদূর নিয়ে যেতে চাও এবং বহুদূর হ্যাঁ, দেখাতে চাও। আচ্ছা, দর্শকদের ভালোবাসা তোমার বই পড়ে যখন অনুভূতি ব্যক্ত করে তখন কেমন লাগে? খুবই ভালো লাগে। আমার কিছুক্ষণ আগে তোমার এখানে যখন এসেছি, বাংলা একাডেমির একজন সম্মানিত আজীবন সদস্য জালালউদ্দিন নুলুয়া, উনি আমাকে কল দিলেন। বললেন যে, ভাই, বাবু ভাই, আপনার একটি কবিতা পড়লাম, খুবই ভালো লাগলো, এবং আপনাকে নিয়ে আমার ওয়াইফ একটি ছড়া লিখেছে আপনাকে নিয়ে। ওনার ওয়াইফও আবার বাংলা একাডেমির আজীবন সদস্য। আচ্ছা তো আচ্ছা। এভাবে যখন অনেকে বই পড়ে বা আমার লেখার কোনো একটা লেখা, হুম হুম। হয়তো বা হাজার হাজার লেখা থাকতে পারে, তার ভিতর থেকে যদি একটা লেখা যদি কেউ বলে যে এই লেখাটা ভালো হুম হুম। লেগেছে বা খুব সুন্দর লেগেছে, তখন আমার কাছে নিজেকে সত্যি ভালো লাগে। মনে হয় যে অন্ততপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ লাইনের ভিতরে একটি লাইন লিখতে পেরেছি এবং আচ্ছা কাউকে আনন্দ দিতে পেরেছি। আচ্ছা। আচ্ছা, এই যে আমাদের অমর একুশে বইমেলা হয়, গ্রন্থমেলা যেটাকে আমরা বলি, এ- এই পরিবেশ নিয়ে কি তোমার কোনো কিছু বলার আছে? আসলে অমর একুশে গ্রন্থমেলা, যেটাকে আমরা বইমেলা বলেও আমরা জানি, এটার ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস। আমাদের সেই 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বাংলার জন্য জীবন দিয়েছেন, আজকে বাংলা প্রতিষ্ঠিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে এরপরে 1971 সালে। আজকে আমি স্বাধীনভাবে, তুমি স্বাধীনভাবে উপস্থাপন করতে পারতেছো, আমি নিজেকে উজাড় করে দিচ্ছি বাংলা কে ভালোবেসে। আমি লেখার মাধ্যমে আমার অনুভূতি ব্যক্ত করছি এবং সেটাকে একটি ফিল্ডে একত্রিত করে, যে বাংলা একাডেমি যেটাকে হুম। বইমেলায় আকার আকৃতি দিয়ে, যেটা প্রতি বছরের ন্যায় অমর একুশে বইমেলা যেটা ফেব্রুয়ারিতে হয়ে থাকে, সেখানে সবাই পাঠক, লেখক এবং প্রকাশকের একটা মিলন মেলা হয়, সমন্বয়। সমন্বয়ে একটি সুন্দর মেলা হয়। এখানে দেশ বিদেশ থেকেও অনেক কবি সাহিত্যিকরা আসে। আমরা জানি যে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে যেটা বইমেলা হয়, এটা হুম। বিখ্যাত একটি বইমেলা, ইন্টারন্যাশনালি, এবং কলকাতাতেও আমাদের প্রতিবেশীরা আসছে, সেখানেও হয়। তবে আমাদের বাংলাদেশের বইমেলাটা আমি মনে করি বিশ্বের ভিতরে একটি অন্যতম একটি বইমেলা। এরকমের একটি বইমেলা সাহিত্যের জন্যে খুবই প্রয়োজন। পাঠকের সাথে লেখকের একটি মেলবন্ধন হয়, হ্যাঁ, হুম। দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। পাঠক লেখককে চিনতে পারে, লেখক পাঠককে ভালোবেসে কাছে টেনে নিতে পারে, এবং বিভিন্ন বই, হাজার হাজার বই বিক্রি হয়, ওখানে উঠে নতুন নতুন বই প্রতি বছর। সেখান থেকে পাঠক যেই বইটা মনে করে যে ভালো, সেই বইটা সে সংগ্রহ করে নেয়। তা আমি মনে করি এই বইমেলার, একুশে বইমেলার একটি গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে। এবং তবে তুমি জানো কি না, এবারই মনে হয় সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানে যেটা প্রতিবার বইমেলা হয়ে থাকে, হুম হুম। আগামীতে হয়তোবা সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাটি নাও হতে পারে। আচ্ছা, এটা শুনেছি যে এটা যেমন ওই যে আন্তর্জাতিক বাণিজ্য মানে মেলা যেটা ট্রান্সফার হয়ে হ্যাঁ। গেল, হুম হুম। তা আমরা চাচ্ছি যে ভাষা ভাষা আন্দোলন এবং এই যে আমাদের যে লেখালেখি, আমাদের অমর অমর একুশ, আমাদের সেই এই শহীদ মিনার, যেহেতু সব কিছুই আমাদের বাংলা একাডেমি কেন্দ্রিক, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, টিএসসি কেন্দ্রিক, সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক, এই জোনটাকে নিয়ে
আমরা সাহিত্য একটা মিলন মেলা, একটা আসর আমরা সাজাই প্রতি বছর। হুম তো আমরা চাচ্ছি যে এখানে যাতে হয়, অন্য কোথাও যাতে না হয়। এখানে হলে আমাদের সেই ঐতিহ্যটা, আমাদের অতীত যে স্মৃতি, সেটা বজায় থাকবে, আমাদের কাছে ভালো লাগবে। তো আমি সরকারের কাছে দাবি করব যে আগামীতে বইমেলাটাও যাতে সোহরাওয়ার্দী উদ্যানে হয়। তুমি যেটা বলছো এটা খুব ভালো কথা বলেছো। এই যে বইমেলা ওখানে হচ্ছে, ওইখানে কিন্তু সব কিছুই শহীদ মিনার, মানে আমরা যে কারণে বইমেলাটা করা, হ্যাঁ, এখানে সব কিছুই রয়েছে, সব স্মৃতি রয়েছে। তো আশা করি হচ্ছে বইমেলাটা প্রতি বছর ওখানেই হবে এবং বইমেলার পরিবেশটা দিন দিন আরও অনেক উন্নত হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং সবাই যেন খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারে। তো হুম। তোমার প্রতিদিনের যে রুটিনটা, এটা কিভাবে চলে? আসলে আমি তো আমাদের যেহেতু বলেছি যে দারিদ্র বা দরিদ্র পরিবার থেকেই আমার বেড়ে ওঠা। আমি কৃষক পরিবার থেকে আমার বেড়ে ওঠা। তো আমি গ্রামে বসবাস করি। গ্রামের পরিবেশের সাথে যেমন পাখি ডাকে ভোর হয়, হুম ঠিক সেভাবে আমারও জীবন যাপন। পাখির সাথে, সেই ভোরের ডাকের সাথে, পাখির সাথে, শিশিরের সাথে আমার জীবন সম্পৃক্ত। আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমি গায়ের মেঠো পথ ধরে হাঁটাহাঁটি করি। তুমি হয়তোবা জানো না যে আমি প্রায় ২.৫ বছর ধরে দক্ষিণাঞ্চল ৫টা জেলার সাহিত্য সম্মেলনে যোগদানের জন্য আমি গিয়েছিলাম। তো আচ্ছা আচ্ছা। সর্বশেষ আমি কুয়াকাটা ওইখানে ভ্রমণ করে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে আমার পা মারাত্মকভাবে আমি আহত হই, বেঁচে যাই। তো তবে আমার পা ভেঙে টুকরা টুকরা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমার এখনও আমার পায়ের ভিতরে একটি প্লেট দেওয়া আছে এবং ৯টা স্ক্রু দেওয়া আছে। বাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে পা ভাঁজ হয় না। ডাক্তারের পরামর্শে আমি এখন পর্যন্ত আমি চলছি। তো যার কারণে আমাকে প্রতিদিনের মতো আমাকে আমার নিজের চিকিৎসা নিতে হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে চলতে হয়। তারপরে আমি যেহেতু লেখালেখি করি, সেই লেখালেখি জন্যে আমাকে একটু হাঁটতে হয়, মেঠো পথ ধরে হাঁটতে হয়। তারপরে আমি লেখালেখির অনেক কিছু উপকরণ পাই। একটি ফুল যখন ফোটে আমার সামনে, কলি থেকে ফুল হয়, সেই ফুলের দিকে যখন আমি তাকিয়ে থাকি, মনে হয় যে ফুলটাকে আমাকে কিছু বলতে চাচ্ছে। সেই ফুলের ভাষাগুলোকে, মৌমাছির ভাষাগুলোকে আমি সংগ্রহ করে, আমি শব্দের মতিমালার মতো করে আমি বর্ণমালাকে সুন্দরভাবে সাজিয়ে আমি বই আকারে বা একটি কবিতা লিখে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি। এভাবেই আমার সকাল, সন্ধ্যা, রাত, দিন আমার কেটে যায়। তুমি তো ব্যাচেলর লাইফ লিড করছো, তো তোমাকে টেক কেয়ার করার জন্য কেউ কি আছে? আসলে সিঙ্গেল জীবনটা খুবই কঠিন জীবন। সামাজিকতায় বিয়ে-শাদী একটি গুরুত্ব অবশ্যই আছে। বিয়ে-শাদী প্রয়োজন। আমার তারপরেও আমার যেহেতু সিঙ্গেল জীবনে আছি, আমাকে টেক কেয়ার মতো আমার মা তো বলেছে যে সে বার্ধক্যে উপনীত, প্রায় ৮০-র উপরে বয়স তার। আমার একটি ছোট ভাই আমার সাথে আছে। ও বিবাহিত, ওর বউ আছে এবং আমার ভাতিজি আছে। আমি এবং আমার ছোট ভাই এবং ওর ফ্যামিলি নিয়ে আমি বসবাস করি। আচ্ছা আচ্ছা। বসবাস করি। তো আমার ভাতিজি ছোট। তো মা যেহেতু বয়স হয়ে গেছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত এবং বার্ধক্যে উপনীত, তো মা তো আর আমার সেবা যত্ন করতে পারবে না। আমিও বর্তমানে যে অবস্থা, সেখানে তো আমিও মায়ের সেবা ঠিকমতো করতে পারি না। আমারই সেবার প্রয়োজন। তবে যাই হোক, তো মহান রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন, ভালোই আছি। যেহেতু একটি পরিবার, আমার ছোট ভাইয়ের একটি পরিবার আমার সাথে আছে, কিছুটা
সেবা সেভাবে যত্ন, হেল্প হয়ে সাহায্য যায়। সহযোগিতা, হেল্প আমি পাই। যদিও পরিপূর্ণ বা সাহায্য সহযোগিতা বা জন্যে বিয়েটা খুবই জরুরি বলে আমি মনে করি। যদিও আমি অনেকেই পৃথিবীতে অনেক জ্ঞানী-গুণী বা অনেকেই ছিলেন, মহামনীষী ছিলেন যারা সিঙ্গেল ছিলেন। হুম, হুম, হুম। এটা একটা ব্যতিক্রম একটি উদাহরণ। এখন আমার জীবনে আসলে এই একজনকেই নিয়েই স্বপ্ন দেখেছি। আর এই বিয়ে-শাদির বিষয়টা আমার আসলে চিন্তা চেতনায় তেমন একটি বাসা বাঁধতে পারেনি। যার কারণে আচ্ছা, আচ্ছা। আমাকে এই দিকে কোনো নারী আমাকে টানতে পারেনি। হুম, হুম, অ্যা হুম। আমাকে টেনেছে আমাকে বর্ণমালা, আমাকে হুম, হুম, হুম। টেনেছে আমার প্রকৃতি আমাকে টেনেছে। যার কারণে ওইদিকে নজর যায়নি। অ্যা তারপরেও এখন বর্তমানে যে অবস্থায় আছি, অ্যা পারিবারিকভাবে আমার ছোট ভাইয়ের সাথে আছি, ওরাই আমাকে দেখশন করে। আচ্ছা, আচ্ছা। আ পাঠকদের উদ্দেশ্যে কিছু যদি বলো? আমি পাঠককে বলব যে, পাঠকরা প্রতিটি লেখকের জন্যে অ্যাম অভিভাবক সমতুল্য। হুম, হুম, হুম। যেমন আমার একটি বাচ্চা আছে। সেই বাচ্চাটা স্কুলে যাবে, বড় হবে, মার্কেটে যাবে, খেলাধুলা করবে। তার দেখশন করার জন্যে, টেক কেয়ার করার জন্য একজন অভিভাবক প্রয়োজন। বাবা-মা সেই অভিভাবকের ভূমিকায় থাকে। বা যদি বাবা-মা যদি অনুপস্থিতিতে বা চাচা বা যারা আছে তারা অভিভাবক হুম, হিসেবে থাকে, সেই বাচ্চাটাকে লালন-পালন করে। তা আমরা যারা লেখক আছি, আমাদের সেই সৃষ্টি, আমার সেই আমি যাকে সৃষ্টি করলাম, আ এটাও তো একটি বই তো, একটি আমি জন্ম দিয়েছি, আমি সৃষ্টি করেছি, সেটাকে লালন-পালন করতে হবে। তো পাঠক যদি এই ভূমিকায় থাকে, যে পাঠক যদি বলে যে, "না, আমি অভিভাবক। আজকে লেখকের আমি একটি অভিভাবক হব। লেখকের বইটি আমি প্রচার করব। লেখকের বইটি আমি পড়ব, আদান-প্রদান করব।" হ্যাঁ? যদি পাঠক যদি এভাবে যদি এগিয়ে আসে, তাহলে আমি মনে করি প্রতিটা লেখক আরও উৎসাহ উদ্দীপনা পাবে, হুম, হুম। সুন্দরভাবে আরও লিখতে পারবে, আরও উজাড় করে প্রেম ভালোবাসা দিয়ে বর্ণমালাগুলোকে সাজাতে পারবে, রঙিন করে তুলতে পারবে। তো আমি মনে করি পাঠকের গুরুত্ব অপরিসীম সাহিত্যের জন্যে। আর সাহিত্য অঙ্গনে তুমি নিজেকে কতটুকু সার্থক বলে মনে করো? বা হচ্ছে নিজেকে কোথায় নিয়ে যেতে চাও? আমি এখনো আমি মনে করি যে সাগরের এক বিন্দু জলরাশির যে যতটুকু কণা আছে বা ধূলিবালি বা বালুকণা আছে সেই পরিমাণ জ্ঞান অর্জন বা আ সেই পরিমাণ ভূমিকা হয়তোবা বিশ্বের দরবারে আমি এখনো রাখতে পারিনি। আমার চেষ্টা আছে যে এই সাহিত্যটাকে বিশ্ব সাহিত্যে রূপান্তরিত করা এবং সাহিত্যে কিছু নতুনত্ব আ আনা। আমি সাহিত্যটাকে স আমার নিজের মতো করে আমি সাজাবো। সাহিত্য যদি আমাকে চালিত করে তাহলে আমি কিন্তু কালজয়ী লেখক হতে পারবো না। আমি চাই আমি সাহিত্যকে চালিত করব। আচ্ছা, আচ্ছা। তাহলেই আমি আমার লেখা কালজয়ী হবে। আর আমি যদি সাহিত্যের গোলাম হয়ে যাই, তাহলে তো সাহিত্যকে আমার গোলাম করতে পারলাম না। তো এই ভূমিকায় আমাকে থাকতে হবে যদি আমি আমার লেখনী শক্তি যদি সেই রকমের হয়, সেই শব্দমালা, বর্ণমালা যদি সেরকমের হয়, তাহলে অবশ্যই অ্যাম সাহিত্য এগিয়ে যাবে। মানুষ অবশ্যই সাহিত্যকে ভালোবাসে। অ্যা বাংলা সাহিত্য এগিয়ে যাবে এবং আমি চাই যে আমার সাহিত্যটাও বিশ্ব দরবারে একটি মাইলফলক হয়ে থাক। সেজন্যে আমার যেটা করণীয় সেটা করে যাচ্ছি। হয়তোবা বিভিন্ন প্রতিকূলতার কারণে হয়তোবা আমি পিছিয়ে আছি। হুম, হুম, হুম। তবে আমার চেষ্টা সাধনা আছে যে বিশ্ব সাহিত্যে আমার কিছু না কিছু ভূমিকা থাক। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো উদ্যোগ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি কিছু বলতে চাই অনুষ্ঠানটি। এখানে কথা বলছি শামসুল হক বাবুর সাথে। তিনি আ সারা জীবন কাটিয়েছেন সাহিত্যের সাথে
40টির মতো তার নিজস্ব বই রয়েছে এবং শতাধিক বই রয়েছে যৌথ উদ্যোগে। তো এখন যেহেতু সামনে আমরা বই দেখতে পাচ্ছি, আমরা দুটো বই দেখতে পাচ্ছি, তো আমরা তার কাছ থেকে একটা কবিতা শুনবো, তারপর আমরা বিদায় নিব। কতদিন দেখি না কবিতার নাম, সেই কবে থেকে তোমাকে আমি 93,32,20,000 সেকেন্ড দেখি নাই। যদি জানতে পারতাম তুমি কোথায়, যদি রোড অ্যাক্সিডেন্টে পদচ্যুত না হতো, তাহলে সাগর মহাসাগর পাড়ি দিয়ে আসমান জমিন ওলট পালট ও ছিন্ন ভিন্ন করে আমাজন নদী ও জঙ্গল ভেদ করে, এবং সেখানে আমি অবশ্যই চলে যেতাম, একটি বারের জন্য হলেও দেখে আসতাম। সুন্দরতম স্বপ্নটা বাস্তবে রূপ দিতে, অলিখত্যকে মিথ্যায় প্রমাণিত করতে, আমি অনিশ্চয়তাকে নিশ্চয়তায় ভরে দেব, সকল প্রকার অমঙ্গলকে মঙ্গলে রূপান্তর করব। বাদগুলোর সকল বাদ ভেঙে চুরমার করে চীন, রাশিয়া ও আমেরিকা তোমাকে দিতাম। নিদারুণ নিষ্ঠুর ভারসাম্যহীনকে ভরসায় রাঙিয়ে অদেখাকে দেখার জন্য গভীর রাত্রি জাগি। এই সবই করব শুধুই তোমার লাগি। আমি একটু খণ্ডিত অংশ পাঠ করলাম। অনেক ভালো হয়েছে। এই কবি তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। আসলে একটা শব্দ চয়ন, অনেক কিছু মিনিং, হ্যাঁ, আমরা দুটো শব্দ দিয়ে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি কিছু বলতে চাই অনুষ্ঠানটি, এবং আমাদের অতিথি শামসুল হক বাবু। বাবু, তুমি কষ্ট করে এসছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই আমি কিছু বলতে চাই অনুষ্ঠানে তুমি এসছো। শেষে একটি প্রশ্ন আমি সবাইকে করি, এটা তোমাকেও করব। আমি কিছু বলতে চাই, এই যে তুমি কি বলতে চাও? আসলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, আমি কিছু বলতে চাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি তো আমার সম্পর্কে বললাম আমি কিছু বলতে চাই অনুষ্ঠানে। তা আমি চাই আসলে মানুষ, উই আর হিউম্যান বিইংস, সো লিভ টুগেদার। আমরা মানব জাতি, আমরা একত্রে বসবাস করব। পৃথিবীতে শান্তি ফিরে আসুক, ধরনীর বুকে মারামারি কাটাকাটি দূর হয়ে যাক, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষের সাথে সখ্যতা থাকবে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমি এটাই চাই। থ্যাংক ইউ, অনেক সুন্দর কথা বলেছ। প্রিয় দর্শক, আপনাদের অনুষ্ঠানটি প্রায় শেষ, আমরা বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আমি একটি কথা বলতে চাই। শামসুল হক বাবু যে উদ্যোগটি নিয়েছে 26শে জুলাই, তো আশা করি এটা একটি ভালো উদ্যোগ এবং তার উদ্যোগটি সফল হোক এবং সবাই অংশগ্রহণ করবেন এবং সবার নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ছিলাম আমি ইসমত জাকিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।